মরাটার মুখের সামনে হ্যারিকেনের আলোটা এনে বেশ ভালো করে দেখে নিল একবারে নিত্যানন্দ। তারপর বলল, এই আমার কথা ভালো করে শোনো, খবরদার খবরদার, এই মরার মাথা যেন না যায়, তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে। বদনাম কি হবে? সবাই জানে আমাদের গ্রামে আর আশেপাশের গ্রামে এখন এমনই হয়ে চলেছে। যেখানেই যাই না কেন, মরা নিয়ে বাইরে বেরোলে তার মাথা খুঁজে পাওয়া যায় না। আমাদের কি দায় পড়ে? জমিদার মশাইয়ের নায়েবের এ হলো বাপ, তার মাথা যদি কাটা যায় তাহলে জমিদার কিন্তু আমাদের ছাড়বে না। এমনি এমনি তো আর এত বেশি টাকা কবুল করে আমাদের কাছে পাঠায়নি। এভাবে ঠিক আছে, কিন্তু এমন অন্ধকার রাতে যদি কোথাও থেকে কিছু হয়ে যায়, সেটা আমরা কি করব বলো তো নিত্যানন্দ দাদা? তিনজনে কথা বললেও চুপ করেছিল হরি। সে ভালো করে মরাটার দিকে তাকিয়ে দেখছিল। একেবারে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। বয়স কত হয়েছিল কে জানে। সাদা কাপড়ে শরীরটা ঢাকা রয়েছে, যেন একটা কঙ্কালের ওপরে চামড়া বসিয়ে দিয়ে গেছে কেউ। মরা মানুষের নামে খারাপ বলতে নেই, কিন্তু গোটা গ্রামের সবাই জানে নায়েবের বাপ ছিল হাড় বজ্জাত। এমন কোনো কুকর্ম করেনি যা কুকর্মের তালিকায় ফেলা যায় না, কিন্তু শেষ বয়সে ভালো হয়েছিল। হরি মনে মনে হাসে। সারাটা জীবন পাপ করে তারপর শেষ বয়সে গলায় মালা দিয়ে ভগবানের নাম করলেই বোধহয় সবকিছু ঠিক হয়ে যায়। হরি কোনো কথা বলে না। মৃতদেহ তুলতে হবে। অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। এখনও এখান থেকে শ্মশান যেতে আধ ঘন্টার মতো সময় লাগবে। জমিদার মশাই বারবার বলে দিয়েছেন, খবরদার, এর অবস্থা যেন তেমন না হয়। আমার নায়েব একটা কাজে গিয়েছে দিন সাতেকের জন্য, ফিরে এসে যেন সবকিছু ভালোই ভালোই হয়েছে শুনতে পায়। যদিও নায়েব মশাইয়ের এই অবস্থান বংশানুক্রমে। যে এখন মরে ভূত হয়ে শুয়ে আছে সে ছিল আগের জমিদারের নায়েব, তাই তার জন্য জমিদার মশাইয়ের এত চিন্তা। একে তো গ্রীষ্মের সময়, তার উপর মাঝে মাঝে কালবৈশাখী হচ্ছে। সঙ্গে আর কাউকে দেওয়ার কথা জমিদার ভেবেছিলেন, কিন্তু নিত্যানন্দ বলে, আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, আমি এই অবনী ঘোষাল, জগদীশ আর হরি আছি তো, আমরাই সামলে নেব। ওরা আগেও এর আগে সামলে নিয়েছে। জমিদার মশাই আর নায়েবের কথা গ্রামে গ্রামে ছড়িয়ে থাকে, তবে টাকা পয়সা আছে বলে তাই দিয়ে সবকিছু চাপা পড়ে যায়। মাঝে মধ্যে দুই একটা লাশ ওদের এমনভাবে নিয়ে যেতে হয় শ্মশানে। তবে আজকেরটা সবার সামনে দিয়ে। নায়েব বিয়ে করেনি, তাই তার তিন কুলে কেউ নেই। তাই তার মৃত্যুতে কাঁদার মতন লোকজন ছিল না। সন্ধেবেলায় ব্যাপারটা ঘটেছিল। কবিরাজ মশাই বলে যাওয়ার একটু পরেই ওদের ডাক আসে, আর তারপর এখন মৃতদেহ তুলে নিয়ে ওরা রওনা দিয়েছে গ্রামের শেষে শ্মশানের উদ্দেশ্যে। বেশ খানিকটা ভালোভাবেই ওরা এসেছিল। এমন সময় প্রথম ঘোষালের ব্যাপারটা চোখে পড়ে। একটা কি যেন মাটির পথ ধরে ওদের পিছু করছে, ছপ ছপ শব্দ করে। কিসের একটা শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে না? রামু, ভালো করে দেখ তো। রামুর বয়স কম করে 17-18 মতো হবে। হাতে একটা হ্যারিকেন নিয়ে আর একটা বড় ড্রামে কেরোসিন তেল নিয়ে চলেছিল। তেল ঢাললে কাজ তাড়াতাড়ি হবে। ঘোষালের কথায় রামু হ্যারিকেনটা তুলে পেছনের দিকে ঘুরে দেখে, না, কোথাও কিছু নেই। গ্রামের সোজা পথ ছাড়িয়ে ওরা এবার এসে পড়েছে বাইরের পথে। এদিকে লোকজনের পা সচরাচর পড়ে না, কারণ এই দিকে ওই শ্মশান, তারপর নদীর ঘাট। নদী অনেক বড়। এদিকে এ গ্রাম কেন, আশেপাশের গ্রামের লোকেদেরও যাওয়ার প্রয়োজন হয় না। রামু ভালো করে দেখার পরে নিত্যানন্দ বলল, তোরা এত ভয় পাচ্ছিস কেন? আরে চল না, সোজা চল। ঘোষাল ভয় পাচ্ছিল না, ভয় পাচ্ছিল জগদীশ। ওদের চারজনের মধ্যে ভীতু বলতে একমাত্র জগদীশ। চারজনের চরিত্র একদম আলাদা, কিন্তু এসবের জন্য এখন সময় নেই। অন্য কিছু দেখতে না পেলেও একটা ব্যাপার বুঝতে পেরেছিল, পথের দুপাশে ধানের জমি নেমে গেছে নিচের দিকে।
লণ্ঠন পিছনের দিকে নিয়ে যেতেই ঘাসের জমির মধ্যে খচখচ করে একটা শব্দ শুনতে পেয়েছিল, যেন ব্যাপারটা বুঝতে পেরে কি একটা ঘাসের জমির মধ্যে নেমে যাচ্ছে। ব্যাপারটা বললে ওরা আবার কি না কি বলবে, হয়তো বলতে পারে ঘাসের জমির মধ্যে নেমে দেখে আসতে। ওদের সে কথা বললে যদি আবার ওখানে নেমে দেখে আসতে বলে, তাই সে কথা ইচ্ছে করেই রামু আর বলেনি। পেছন দিকে হরি আর ঘোষাল, সামনের দিকে নিত্যানন্দ আর তার সঙ্গে জগদীশ। জগদীশ বলল, অনেকক্ষণ তো চললাম, প্রায় এসেই পড়েছি। মড়াটা একটু নামিয়ে জিরিয়ে নিলে হতো না? মরা তো নয়, যেন গন্ধমাদন পর্বত। বুড়ো বেটা যে কি খেত। হরি কিছু বলল না। বুড়োকে এ কথাও কথা বলতে তারও ইচ্ছা করছে, কিন্তু মরা মানুষ বলে কথা, মরা মানুষকে কথা বলে মনেরও শান্তি নেই। তাছাড়া পাপ তাদের লাগবে আবার। কিন্তু নিত্যানন্দ কিংবা ঘোষালের সেসব দিকে কোনো নজর নেই। তারা এ কথা ও কথা বুড়োর নামে বলে চলেছে। রামু মাঝে মাঝেই খাটিয়ার ওপর দুলতে থাকা মরার দিকে তাকাচ্ছে আর সামনের দিকে আলো দেখিয়ে পথ দেখাচ্ছে। এমন সময় সেই অদ্ভুত ডাকটা শুনতে পেল ওরা, আর সেই ডাক শুনে পাঁচজনের পিলে একেবারে চমকে উঠল। কুকুর আর ঠিক শিয়ালের মেশানো একটা ডাক হলে যেমন হয়, তেমনই খুব কাছ থেকে ডাকটা ভেসে আসছে। আর তারপরই আকাশে থাকা অল্প আলোতে ওরা দেখতে পেল ধানের জমি পেরিয়ে একটা শব্দ হচ্ছে। চারজনের কাঁধের ওপর মরাটা যেন অল্প অল্প কাঁপছে। মরাটা নয়, ওরা চারজন কাঁপছে বলেই মরাটা কাঁপছে। আবার যে কি হতে চলেছে। রামু হাতের হ্যারিকেনটা উপরের দিকে তুলে ধরেছে। এমন সময় পথের এক পাশ থেকে ধানের জমির গোটা ঝোপটা পেরিয়ে ঝাঁপিয়ে এসে পড়ল একটা মস্ত বড় কালো চারপেয়ে প্রাণীর মতো কি যেন। শুধু হ্যারিকেনের আলোতে তার সাদা ফ্যাকাশে দুটো চোখ একবারের জন্য দেখতে পেয়েছিল রামু। আর তারপরেই চিৎকার করে উঠতেই হ্যারিকেনটা তার হাত থেকে মাটিতে পড়ে তৎক্ষণাৎ ভেঙে গুঁড়িয়ে গেল। আরে শুধু কি হ্যারিকেন, মশাল, লাঠি সোঁটা, তারপরে যে যা হাতের সামনে পেয়েছে নিয়ে গেছে। আরে সেবারে যে হয়েছিল, বন্যায় গোটা গ্রাম জলের তলায় ডুবে আছে, আর তার উপরেই এমন অবস্থা। তখন আমি অনেক ছোট। আপনি তো বলেছিলেন আপনার ঠাকুরদা আপনাকে গল্প বলতো। তাছাড়া আপনার বাবাও আপনাদের গ্রামে কোনো এক কারোর বাড়িতে গল্প শুনেছিল কয়েকবার। সেসব কথাও তো আপনি জানতেন, তাই না? ছোটবেলায় বাবার কাছে গল্প অনেক শুনেছি। গ্রীষ্মের সন্ধেবেলা সূর্য ডোবার পর যখন চাঁদ আকাশে উঠত, তখন বাবা বারান্দার কাছে শীতল পাটি পেতে আমাদের নিয়ে বসতেন গল্প শোনানোর জন্য। সেই গল্প শুনতে শুনতে কখন যেন দু চোখে ঘুম নেমে আসত। আর তাছাড়া তোমাদের তো বলেছি, ঠাকুরদা আমায় বড় ভালোবাসতেন। ঠাকুরদাও গল্প বলতেন। ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি, আর সেসব শুনতে শুনতেই হয়তো মনে কৌতূহল বেড়েছে সব সময়। তারপর তো তোমরা জানোই, ছোটবেলায় কাল ভৈরবের দেখা পাওয়া, সেই অদ্ভুত সাধুর সাথে সাক্ষাৎ হওয়া, আরও কত কি। তবে হ্যাঁ, আমি দেখেছি বিপদের সময় কিন্তু আমাদের গোটা গ্রাম একদম এক হয়ে বিপদের মোকাবিলা করেছে। বিপদ আসবেই, বুঝলে। জীবনে ছোট বড় বিপদ তো সব সময় আসে, কিন্তু হ্যাঁ, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস থাকতে হয়। আর সেসবের কথা রং চড়িয়ে বলা জানতে হয়, না হলে কিন্তু বোঝাই যায় না কোথায় কতটা বিপদ হয়েছিল কিংবা কে কতটা রুখে দাঁড়িয়েছিল। তারানাথ কিশোরীর এই উত্তরে একটু মনক্ষুণ্ণ হলো। তোমাদের তো সব কিছুতেই অবিশ্বাস। শোনো, এই সময় গ্রামে গঞ্জে থাকলে বুঝতে পারতে, বুঝেছ? এখনকার মতন কলকাতা শহরে থাকো সারাদিন বিজলি বাতির আলোর নিচে, মাঝে মাঝে বৃষ্টির পথে জল জমা ছাড়া আর তো তেমন কিছু হয় না। তবে হ্যাঁ, কলকাতাতেও একবার বন্যা হয়েছিল, বুঝলে। এমন নয়, তবে হয়েছিল। সে অনেক আগের কথা। আগে যা বলছিলাম। আমাদের এতক্ষণ ধরে তারানাথ কিছুই বলছিল না। সত্যি বলতে আমরাই বলছিলাম।
আজ সকালে কিশোরীর আমার বাড়িতে আসা থেকে শুরু করে পাসিং শোয়ের প্যাকেট নিয়ে ট্রাম ধরে তারানাথের বাড়িতে আসা, এর মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছু ছিল না। যেটা ছিল সেটা হলো এ বাড়িতে আসার পর। এ বাড়িতে আসার পরেই দেখেছিলাম তারানাথের আজ বোধহয় কপাল খুলেছে। তারানাথ খুব মন দিয়ে একজনের হাত দেখে চলেছে আর কি যেন বলছে। এই সময় আমরা বিরক্ত করি না, তাই আমরা উঠোনের এক পাশে দাঁড়ালাম। কিশোরী বলল, শেষ আমরা কবে ঠাকুরমশাইয়ের সামনে খদ্দের দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম? না মানে তোমার মনে আছে? সে কথার উত্তর করলাম না, আমরা হেসে এড়িয়ে গেলাম। সত্যি বলতে মাসখানেকের মধ্যে যে কটা রবিবার আমরা এসেছি একদিনও কিন্তু এমন কিছু দেখিনি। প্রত্যেক দিন তারানাথের মুখে একটা ম্লান হাসি, আর তারপর আমাদের সঙ্গে গল্পে জড়িয়ে যাওয়া। তবে মানুষটা যে ভেতর ভেতর মাঝে মাঝে ওইভাবে অধৈর্য হয়ে পড়ে তা বুঝতে পারি বেশ। হাত দেখা এবং খদ্দেরের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর ওই লোকটি বেরিয়ে যেতেই আমরা গিয়ে তক্তপোষের ওপর একপাশে বসলাম। কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ যে দক্ষিণ দুয়ার খোলা? দক্ষিণ দুয়ার সকাল সকালই খুলেছে, বেশ কয়েকজন এলো, কি জানি আবার যদি। তবে আগের মতন আর কোনো ক্ষমতা এখন নেই বুঝলে। এখন তাজ্জব করে দিতে পারি না কাউকে, যেটুকু আছে সেটুকু আর ব্যবহার করতে ইচ্ছে করে না। মধুসুন্দরী দেবী তো বলেই ছিল, যেটুকু ক্ষমতা আছে তাতে খেয়ে পড়ে বাঁচতে পারবো, জমানো কিছুই হবে না। এক সময় বাড়ির সামনে জুড়ে গাড়ির লাইন পড়ে যেত। কথাটা বলতে বলতে তারানাথের মুখে যে ভাবটা ফুটে উঠল সেটাকে দীর্ঘশ্বাসের সঙ্গে একটা বিষাদ না বললে ভুল বলা হবে। তারপর কথায় কথায় উঠে এলো তারানাথের গ্রামের কথা, এবং তারপরেই সেখান থেকে এই প্রসঙ্গ। গ্রামের কথা নয়, একবার গ্রীষ্মের সময় একটা গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। সে গ্রামে তখন এক অদ্ভুত অবস্থা, এমন অবস্থা আমি আমার গোটা জীবনে পথে পথে ঘুরেও খুব কম দেখেছি। এবার আশ্চর্য বেশ কয়েকটা ঘটনা ঘটেছিল, যদিও সমস্ত কিছুর ব্যাখ্যা আমার কাছে নেই। তবে সে কথা তোমাদের হয়তো ভালো লাগবে। একটা গল্প যে আস্তে আস্তে জড়িয়ে উঠতে শুরু করেছে তা বুঝতে পেরে বড়ই ভালো লাগছে। কিশোরী দেখলাম কি কারণে যেন ছটপট করছে। চোখের ইশারায় তাকে শান্ত থাকতে বললাম, না হলে এই মুহূর্তে দু একটা কথা বলে যদি নষ্ট করে ফেলে তাহলে গল্পের আমেজটা নষ্ট হয়ে যাবে। গ্রামের নাম ছিল মলয়পুর। গ্রামে আমি গিয়েছিলাম একটা অন্য কারণে। পাশের গ্রামে গৃহস্থের কাছে খবর পেয়েছিলাম যে সেই গ্রামে এক অশ্বত্থ বৃক্ষের তলায় এক সাধু প্রায় সপ্তাহখানেক ছিলেন। তা মাত্র 2 দিন আগে সেই সাধক গিয়েছেন মলয়পুরে। মলয়পুরের কাছে শ্মশান আছে এবং জঙ্গল আছে। শ্মশানের কাছে গ্রামের বাইরে সেই শ্মশানের জঙ্গলে নাকি মাঝে মাঝে অনেক সাধু আশ্রয় নেয়। যে সময়ের কথা বলছি তখন মাতু পাগলির সঙ্গে আমার দেখা হলেও মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ আমি পাইনি। বেশ কিছু সাধনা করেছিলাম। তোমরা তো জানোই যে সাধনায় সিদ্ধি লাভ সেভাবে কখনোই আমার করা হয়ে ওঠেনি। সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে পরপর সাধনা করে যেতে হয়, সে তো আর আমার ভাগ্যে ছিল না। সাধুর দর্শন পাব এই ভেবে আমি মলয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন প্রায় বিকেলের দিকে মলয়পুরে গিয়ে পৌঁছেছি। দেখি মলয়পুরে এক বাড়ির সামনে বেশ চেঁচামেচি হচ্ছে। তার দৃশ্য দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। মোটা মতন একটা লোক, মাথায় কাঁচা পাকা চুল, মুখে দাড়ি, চেহারা ফর্সা রং, আর তার মাথায় একজন ছাতা ধরে আছে। বিকেল হয়েছে বললাম বটে, তবে তখনও রোদ রয়েছে। একে তো গ্রীষ্মের সময়। দেখি সে গলা তুলে গম্ভীরভাবে বলছে, একটা কাজ তোদের দিয়ে হয় না। কতবার বলেছিলাম বাবার যেন কিছু না হয়, তোরা সে কথা শুনলি না।
আমরা কি করব বলুন তো জমিদার মশাই? নায়েবের বাবার মাথা বাঁচাতে গিয়ে আমাদের মাথা যদি কাটা পড়ে যায় তখন? তুই এমন কথা বলছিস নিত্যানন্দা? তুই? তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। সে যাই হোক, কি হয়েছিল সে কথা তো খুলে বল। 4 জন সামনে দাঁড়িয়ে রয়েছে, বোধহয় কিছু একটা হয়েছে, কিন্তু জমিদারকে তারা খুলে কিছুই বলতে চাইছে না। 4 জনের মধ্যে একজন নির্বিকার। এবার জমিদার তার দিকে তাকিয়ে বললেন, হরি, তুই তো বল। আমি জানি তুই কোনো কিছুতে কিছু মনে করিস না, তুই নির্বিকার, নির্লিপ্ত। তুই বল। একটা কুকুর, তার চেহারা যেন বাঘের মতো, তার জুট চোখে মনি নেই, মুখে অজস্র দাগ। সে হা করলে যেন তার মুখের ভেতর থেকে কালো থকথকে অন্ধকার বাইরে বেরিয়ে আসে। সে আমাদের সামনে দাঁড়ালো। রামু হাতের হারিকেনটা সঙ্গে সঙ্গে ধপ করে মাটিতে পড়ে ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। রামু ভয়ে চিৎকার করে পেছনে চলে এলো। সামনের দিকে ছিল নিত্যানন্দ আর জগদীশ। আমি আর অবনী ঘোষাল ছিলাম তো পিছনে। সামনের দিকে জগদীশ একটু ভয়ে কেঁপে উঠতে নায়েবের বাবার মরাটা খাটিয়া গড়িয়ে নিচে পড়লো। ব্যাস, ওইটুকু যা সময়। চোখের পলকে সেই বাঘের মতো কুকুরটা এসে লাফিয়ে পড়লো সেইখানে, আর হ্যাঁচকা টানে যেন নায়েবের বাবার মাথাটা গলা থেকে ছিঁড়ে ফেললো। আমরা কি করি? ভয়ে তো পাথরের মতো হয়ে গিয়েছি। কি করতাম বলুন তো জমিদার মশাই? টাকা নিয়েছি বলে কি ওই রাক্ষসের কাছে মাথা দিতে হবে? আমরা তো ভয়ে পিছিয়ে এসেছি কয়েকবার, কিন্তু তখনও খাটিয়া আর মাথা ছাড়া দেহটা পড়ে আছে। অনেকক্ষণ পরে যখন কেউ এলো না, তখন আমরা আবার সাহস করে গেলাম। সঙ্গে আলো ছিল, হারিকেনটা গিয়েছিল ভেঙে। মশাল তৈরি করে মশালের আলো জ্বালিয়ে এগিয়ে গিয়ে দেখি গলার কাছ থেকে মাথাটা ছিঁড়ে নিয়ে গেছে বলে চারপাশের রক্ত তখনও ছড়িয়ে আছে। কিন্তু নায়েবের বাবার দেহে বেশি রক্ত ছিল না, তাই বেশি রক্ত বের হয়নি। ওটা কোনো এমনি কুকুর ছিল না জমিদার মশাই, ওটা অন্য কিছু ছিল। ওর চোখ আমি দেখেছি। জমিদার মশাই এতক্ষণে বোধহয় গোটা ব্যাপারটা ভালো করে বুঝতে পারছিলেন যে 4 জন যুবক আর একজন কিশোর ঠিক কী কারণে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। আমি অনেকক্ষণ ধরে এই এক পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনে চলেছিলাম। এইবার যেন জমিদার মশাই আর তার পেছনে দাঁড়িয়ে থাকা ছাতা ধরে থাকা লোকটার নজর পড়ল আমার দিকে। জমিদার মশাইয়ের চোখে প্রথমে একটা কৌতূহল, তারপর একটা সম্ভ্রম ফুটে উঠল। উনি আমার দিকে এগিয়ে এসে হাত জোড় করে নমস্কার করে বললেন, ঠাকুর মশাই, বড় বড় সঠিক সময় আপনি এসে পড়েছেন। আমার সঙ্গে আসুন, আমার বাড়িতে আজকের দিনটা আতিথ্য গ্রহণ করুন। কিন্তু আমি যে একজনের খোঁজে বেরিয়েছি, তার জন্যই তো আমি মলয়পুরে এসেছি। তাতে আপত্তি নেই, আপনি আমার বাড়িতে আজকে রাতের অতিথি। আজকের রাতের আতিথ্য গ্রহণ করুন। কাল সকালে আপনাকে আমি ছেড়ে দেবো। আপনার সঙ্গে 2 জন লাঠিয়াল দিয়ে দেবো, তারা আপনার সঙ্গে গিয়ে সেই লোকটাকে খুঁজে বার করে দেবে না হয়, তাতে আপনারই সুবিধে। তাছাড়া অচেনা জায়গা, বিকেল হয়ে এসেছে। জমিদারের কথা মিথ্যে নয়। অচেনা জায়গা সন্ধ্যের পর যে কি ভয়াবহ হয়ে উঠতে পারে সে কথা আমি জানি। তাছাড়া একটু আগে যে সমস্ত কথা শুনলাম তা সত্যিই চিন্তার বিষয়। ওরা আমার দিকে তাকিয়েছিল। জমিদার মশাই ওদের চাপা স্বরে কিছু একটা বলে আমায় নিয়ে এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে সন্ধ্যের সময় সামান্য কিছু মুখে দিয়ে আমি আর জমিদার মশাই দোতলার একটা ঘরে বসলাম। জমিদার মশাই তো এ কথা ও কথা বলার পর বললেন, সমস্যায় পড়েছি ঠাকুর মশাই। গ্রামে যে কি হচ্ছে, শুধু আমাদের মলয়পুর নয়, আশেপাশের গ্রামগুলোতে কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় কোথা থেকে একটা বিশাল কুকুর এসে তার মাথা ছিঁড়ে খেয়ে নিয়ে যাচ্ছে।
অবাক হয়ে গেলাম। একটু আগে যদিও কথাগুলো শুনেছিলাম, তবু এমনভাবে কথাটা শুনে একটু চমক লাগলো। বললাম, আশেপাশের গ্রামেও? এর আশেপাশে কটা গ্রাম আছে কাছাকাছি? 3টে গ্রাম। আমাদের 3টে গ্রাম আছে পাশাপাশি। এই 3টে গ্রামের আশেপাশে একটা বড় নদী দুদিকটা ঘিরে রেখেছে। যে পথে আপনি এলেন ওই পথে বহুদূর পর্যন্ত ধানের জমি রয়েছে, তা তো আপনি দেখেছেন। ফাঁকা জায়গা, সে পথেই আমাদের এদিকে আসতে প্রায় 1 বেলা লেগে যায়। আর অন্যদিকে জঙ্গল। এই 3টে গ্রাম, মলয়পুর, গোবিন্দপুর আর হরধরপুর, এই 3 গ্রামের 3 জমিদার ব্যাপারে বড় অতিষ্ঠ হয়ে পড়েছে। এই তো আমার সঙ্গে 2 দিন আগে ওদের কথা হলো, কিন্তু কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মলয়পুরে তো একটা শ্মশান আছে বলে শুনেছি। তা জঙ্গলের কাছে ওই একটাই শ্মশান কি 3 গ্রামের মানুষ ব্যবহার করে? সে পথেই তো এসব হচ্ছে। 3 গ্রামের মানুষ ওই উত্তরের দিকে শ্মশানের পথে গেলে মাঝপথ থেকে কেউ মৃতদেহের মাথা কেটে নিয়ে যায়। কালই তো আমার নাইবের বাবা মারা গেল। আপনি তো সবই শুনেছেন। অন্য গ্রামের লোকেদের কথা নিশ্চয়ই আপনি জানেন। তাদের একটি কথা বলুন আমায়। আসলে আমি জমিদার মশাইয়ের মুখে শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে চাইছিলাম, কারণ কালকের ঘটনাটা আমি জানি না। পাশের গ্রামের কথাই বলি। আজ থেকে 3 দিন আগে, না কয়েকদিন আগে এক লোকের মৃতদেহ নিয়ে বেরিয়েছিল তারই পরিবারের লোকজন। সঙ্গে লোক ছিল। মৃতদেহ নিয়ে ওরা বেরিয়েছে ওই বিকেলের দিকে। না সন্ধে হয়ে গেছে। এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। মৃতদেহ নিয়ে যারা এসেছে তাদের মধ্যে স্ত্রীলোক কেউ ছিল না, সবাই পুরুষ মানুষ। আপনি তো জানেন গ্রামের দিকে এমনটাই নিয়ম। তা সেই দলে কিশোরও ছিল না, সবাই মধ্যবয়স্ক কিংবা তার চেয়ে একটু কম। যারা মরা বই এনেছিল তারা মরার কাছে রইল, বাকিরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রইল শ্মশানের কাছে। তখনও একটা মরা পড়ছিল, আর সে মরারও মাথা কাটা। এরা ভেবেছিল শ্মশান পর্যন্ত যখন পৌঁছে গেছি তখন আর কিছু হবে না। বাকি 6 জন এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, 4 জন রয়েছে মরার কাছে। 4 জনের মধ্যে একজন বলল, আরে তোরা বস, এই গোবিন্দ, এই চল ওই দিকটা ঘুরে দেখে আসি। একটু বড় জোরে বেগ চেপেছে রে। গোবিন্দকে নিয়ে সে চলে গেল। তাদের নাম আমি ভালোভাবে জানি না, তবে মনে করলাম এই আর কি। 2 জন সেখান থেকে উঠে যেতেই বাকি 2 জন মরার দুপাশে বসে রইল। এইবার একজন বলল, শুনেছিস ওই যে মরাটা এসেছে, ওই মরার মাথা নেই, মাথা ছাড়াই ওকে পোড়াতে হয়েছে। কি যে হচ্ছে, আমাদের আশেপাশের গ্রামে দিনে দিনে অন্ধকার নেমে আসছে। আমার তো বড় ভয় করে। আর এই চিন্তা করিস না, কিছু হবে না। সব সময় যখন ঢুকে গেছি, তাছাড়া তুই আমি এখানে আছি যখন, আর কোনো চিন্তা নেই। এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। এদিকে যারা ছড়িয়ে পড়েছিল তাদের ভালোভাবে দেখা যায় না। অন্ধকার যখন নেমে আসে, লণ্ঠনের সামান্য আলো সেই অন্ধকারটাকে ভেদ করতে পারে না। দূর থেকে ভেসে আসে পাখির ডাক। শ্মশানের ভেতর মাঝে মাঝে ডাকে, কিন্তু এখন ডাকছে না। একটু দূরে চিতার কাঠ ফাটার ফটাফট শব্দ, আর তার সঙ্গে আগুন জ্বলার একটা শব্দ শোনা যায়। এমন সময় ওদের 2 জনের মধ্যে থেকে একজন কাঁপা কাঁপা গলায় বলে, তোর পেছনে অন্ধকারে কি চলছে? কি বলছিস? আমার পেছনে অন্ধকারে কি চলবে? আমার পেছনে তো কোনো আলো নেই। কোথায়? তার হাতের আলোটা পিছনের দিকে ঘোরাতে দেখা গেল সত্যি সত্যি 2টো সাদা ফ্যাকাশে চোখের মতো কি যেন তার থেকে মাত্র কয়েকটা হাত পেছনে। ভয়ে আর আতঙ্কে কয়েক মুহূর্তের মধ্যেই তার গোটা শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। কিছুই করতে পারে না। হাতে ধরে রাখা লণ্ঠনটা থরথর করে কাঁপছে। সেই সাদা চোখ যেন একটু একটু করে সামনের দিকে গিয়ে আসছে। অন্য পাশে যে বসেছিল তার কিন্তু তেমন কিছু হয়নি। ভয় সেও পেয়েছে, কিন্তু সে চিৎকার করে। তার চিৎকার শুনেই সকলে ছুটে এসেছিল। আশেপাশে যারা ছিল কিংবা যে 2 জন এই জঙ্গলের দিকে বেগ চাপতে না পেরে গিয়েছিল তারাও ছুটে আসে। এমনকি যারা মরা পোড়াতে এসেছিল তার আগে তারাও ছুটে আসে।
কিন্তু তার আগেই একটা বিভৎস চিৎকার শুনতে পেয়ে সবাই প্রচণ্ড ভয়ে, মানুষ যেভাবে মরণার্তনাদ করে ঠিক তেমনি একটা চিৎকার। তাড়াহুড়ো করে ওরা সবাই ছুটে এসে দেখে লণ্ঠনটা কখন যেন ভেঙে গেছে। লোকটা উঠে গিয়েছিল চিৎকার করতে করতে, কিন্তু লণ্ঠন হাতে লোকটি আর সেখান থেকে উঠতে পারেনি। সে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে মৃতদেহের উপরে। মৃতদেহের সাদা কাপড়টা রক্তে ভিজে গেছে, আর তার মাথাটা কি যেন একটু আগে ছিঁড়ে নিয়ে গেছে। গল 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 করে তখন রক্ত বেরিয়ে পড়ছে মরার মাথা রাখার ছোট কাপড়টার উপর। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু এতগুলো লোক সঙ্গে থাকায় মনে কেমন যেন সাহস ছিল। সবাই মিলে ঠিক করলো কোথায় গেছে সেটা দেখবে। লণ্ঠনের আলোতে রক্ত যেখানে গড়িয়ে গড়িয়ে পড়েছে, সেই রক্ত দেখতে দেখতে ওরা শ্মশানের শেষের দিকের জঙ্গলটার কাছে গিয়ে পৌঁছলো। কিন্তু জঙ্গলের ভেতরে রাতের বেলা ঢোকার মতো সাহস কেউ করতে পারল না। অনেকে ফিরে এলেও 5 জনের একটা সাহসী দল লাঠি ছোটা লণ্ঠন নিয়ে সেখানেই রয়ে গেল। পরদিন সকালে সূর্য উঠতেই ওরা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকলো, কিন্তু কোথাও কিছু খুঁজে পেল না। রক্তের দাগ যেন সকালবেলা এমনিতে উধাও হয়ে গিয়েছে। কি বলবো ঠাকুরমশাই, তার মধ্যে পাশের গ্রাম হলধরপুরের নাম করা লাঠিয়াল মুকুন্দ পর্যন্ত ছিল। মুকুন্দ মিথ্যে কথা বলে না কখনো। কিন্তু সেই কুকুরটাই যদি এই কাজ করে থাকে, তাহলে সে বারবার শুধু মাথাটা নিয়ে যাচ্ছে কেন? মৃতদেহ অক্ষত অবস্থায় রেখে মাথা নিয়ে যাওয়ার কারণটা কি? সেটাই তো বুঝতে পারছি না। আপনি এখানে আসার 2 দিন আগে আরো এক সাধু এসেছিল এইখানেই। তাকেও আমরা এই সমস্ত কথা বলেছি, কিন্তু সেই সাধু খোঁজ খবর নেবে বলে সেই যে গেল, তারা দেখা পেলাম না। মলয়পুরের ওই শ্মশানের দিকেই সেই সাধুর যাওয়ার কথা ছিল, কিন্তু সাধু সেখানে আছে না নেই তা তো বলতে পারি না। আমাদের নায়েবের বাবাকে ওই শ্মশানে মাথা ছাড়াই পুড়িয়ে দিতে হলো ঠাকুরমশাই। কি দুরবস্থা চলছে! এ তো আমাদের গ্রামের অকল্যাণ হচ্ছে একটু একটু করে। অদ্ভুত বিপদের কথা আমার শোনা হয়ে গেছিল, কিন্তু সেই সাধুর কথাটাই নতুন শুনে সে বিষয়টাকে প্রশ্ন করতে জানতে পারলাম যে 2 দিন আগে সত্যি সত্যি সেই সাধু এই গ্রামে এসেছে, কিন্তু এখন সে কোথায় আছে সেই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। সেই রাত্রে জমিদার মশাইয়ের বাড়িতেই কাটিয়ে দিলাম। আমার জন্য একটি বরাদ্দ ঘরে বিছানায় শুয়ে বারবার আমি ভেবে চলেছি ওই বিভৎস কুকুরটার কথা। এত বড় বাঘের মতো কুকুর কোথা থেকে এলো, আর মাথা ছিঁড়ে নিয়ে গিয়ে সে কি বা করে? হিংস্র কোনো জন্তু নরম মাংসের লোভে মাঝে মাঝে বেরিয়ে আসতে পারে, সে কথা ঠিকই, কিন্তু তাহলে তো সে পুরো মৃতদেহটা নিয়ে যাবে। শুধু মাথা নিয়ে সে করবেটা কি? কিন্তু সেই মাথার কথা তখন আমার মাথাতেও এলো না। একটানা কথা বলতে বলতে তারানাথ চুপ করতে আমি বলে উঠলাম, আচ্ছা, এর মধ্যে তো মানে সেই কুকুরটা 3টে গ্রাম মিলিয়ে বেশ কয়েকটা মাথা বোধহয় নিয়ে গিয়েছিল। তার সংখ্যা কত হবে তখন? তখনও পর্যন্ত সেই সংখ্যা ছিল 3, আর এই সমস্ত সমস্যা শুরু হয়েছিল প্রায় মাসখানেক ধরে। মাসখানেকের মধ্যে সে গ্রামে মাত্র 3 জনই মারা গিয়েছিল, সেই বাবাকে নিয়ে। নামে 3টে গ্রাম হলেও জনসংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। 3টে গ্রাম মিলিয়ে হাতে গুনে 50 ঘর বসতি হয়তো সেখানে আছে। একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক বেশি, আর তাছাড়া খানিকটা জায়গা নিয়েই গ্রামের লোকজনের বসত বাড়ি সবকিছুই হয়। বাকিটা হয় ধানের জমি, না হলে পরিত্যক্ত স্থান। তখন তো আর এখনকার মতো গায়ে গায়ে বাড়িঘর তৈরি হয়নি। একজনের বাড়ির ধানের জমির পরিমাণ কিংবা বাড়ি দেখলে চোখা হয়ে আসতে, কিন্তু আমার তখন সেসব মাথায় ছিল না। পরদিন সকালে উঠে জমিদারের দেওয়া এক লাঠিয়ালকে নিয়ে রওনা দিলাম মলয়পুর শ্মশানের উদ্দেশ্যে। পথে আস্তে আস্তে কিন্তু সেই লাঠিয়াল আরও এক আশ্চর্য কাহিনী আমায় শোনালো। কথায় কথায় তাকে আমি বলেছিলাম
আচ্ছা, তোমাদের গ্রামে যে এসব হচ্ছে তোমরা ভয় পাও না? এমনভাবে কেউ মাথা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের তো ভয় পাওয়ারই কথা। ও আমাদের কিছু করবে না, ও শুধু মরার মাথা নিয়ে যাবে। আরে সাধু বাবা, আপনি জানেন না, ওই যে লোকটি এসেছিল না 2 মাস আগে আমাদের গ্রামে, একটা পাগল মতো লোক এসেছিল। সে কি পাগল, কি পাগল! তার কথা শুনলে আপনার হাসি পাবে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। লাঠিয়াল তখনও বলে চলেছে, তখন দুপুরের সময় বোধ হয় আমাদের গ্রামের পুরোহিত নরহরি ভট্টাচার্যের বাড়িতে খেয়ে এসে পৌঁছেছে, উঠোনের মধ্যে ঢুকেছে। নরহরি ভট্টাচার্য দাওয়ার কাছে বসে কি যেন করছিল। উঠোনের কাছে এসে বলে, ওসবে কোনো লাভ হবে না গো, সে এসে পড়েছে। কিছুদিনের মধ্যেই সব নিয়ে যাবে একটু একটু করে। তবে তোমরা চিন্তা করো না, সঠিক সময় হলে আবার অন্য কেউ আসবে, সব কিছু ঠিক করে দিয়ে যাবে। কে বাবা তুমি? আর কিসের কথা বলছো? এই তপ্ত দুপুরে রোদের মধ্যে এতটা হেঁটে এলে, এসো দাওয়ার কাছে বসো, জল খাও। জল খাবো না। আমি দাওয়ায় রাতের বেলা শুয়ে ঘুমোতে চাই, একটু স্বপ্ন দেখতে চাই। জল অন্য কোনো কিছুই যে আমি মুখে দিতে পারবো না। এই গ্রামে যে তার ছায়া নেমেছে। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বসো, তোমার জন্য আমি। এরপর পুরোহিত মশাই তার জন্য জল বাতাসা আনতে যায়, কিন্তু এসে দেখে লোকটা সেখান থেকে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে বাইরে থেকেও লোকটি বলছিল 5-5টা নিয়ে যাবে, তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা কেউ ভয় পাবে না, আর একজন আসবে। লাঠিয়ালের কথা শুনে ততক্ষণে আমার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। আমার বুকের ভেতরটা যেন কেমন হয়ে গেল একটা। ভীষণ ঠান্ডা লাগতে শুরু করলো দিনের বেলা ওই রোদের মাঝেও। কেন প্রত্যেকবার আমার আগে এসে এসে ভবিষ্যৎ বিধান দিয়ে যায়? কেন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয় না? গোটা জীবনে তার সঙ্গে আমার একবারও ভালোভাবে সাক্ষাৎ হয়নি, অথচ বারবার আমি বুঝতে পেরেছি সে আমার আগেই আছে। সময়ের হাতে বাঁধা কোনো এক নিয়মে সে আমার উপস্থিতি জানান দিয়ে যায়। আমি সেখানে যাব, তার আগে সেখানে গিয়ে আমার আগাম উপস্থিতির কথা সে বলে যায়। কে সে? আজ পর্যন্ত সেই রহস্যের সমাধান আমি করতে পারিনি। তারানাথের দিকে তাকিয়ে দেখলাম তার চোখটা কেমন যেন হয়ে এসেছে। কালো আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। একটা ঠান্ডা ভাব যেন হাওয়ার সাথে মিশে ঘুরতে ঘুরতে আমাদের স্পর্শ করছে। লাঠিয়ালের মুখে কথা শুনে বুঝতে পারলাম যে আমার জীবনের শেষ সেই ভবিষ্যৎবাণী করেছে। কিন্তু 5টা কিসের কথা? আর এমন কি গ্রামে হতে চলেছে যার জন্য এসব হওয়া প্রয়োজন? কিছু বুঝতে পারছিলাম না। লাঠিয়ালের সঙ্গে মলয়পুর শ্মশান পর্যন্ত পৌঁছতেই তাকে বিদায় করে দিলাম। সে তো প্রথমে যেতেই চায় না। জমিদার মশাই নাকি আমায় আবার ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। অতি কষ্টে তাকে বুঝিয়ে দিলাম যে আমি সারা দিনটা এখানেই থাকব, সন্ধ্যার দিকে জমিদার বাড়িতে ফিরে যাব। এইসব কথা বলতে সে আমার কথায় বিশ্বাস করে ফিরে গেল জমিদার বাড়িতে। শ্মশানে প্রবেশ করেই কিন্তু বুঝতে পারলাম যে এই সেই শ্মশান। ঠিক জমিদার মশাই যেমনটা বর্ণনা করেছিলেন ঠিক তেমন। শ্মশান অনেক বড়, তবে তার একটা দিকে শ্মশানের কাজকর্ম বোধহয় চলে, কারণ সেখানেই একটা বড় চিতা, এদিক ওদিক ছড়িয়ে থাকা হাড়ের টুকরো, চিতার কাঠ, এই সমস্ত কিছু রয়েছে। সামনে এগিয়ে গেলাম। শ্মশানের ভেতরে ঢুকেও কিন্তু এমন কিছুই মনে হলো না। শ্মশানের উত্তরের দিকে সেই জঙ্গল রয়েছে, যে জঙ্গলের কথা জমিদার মশাই বলেছিল।
মনে মনে ভাবছি, এমন কি রয়েছে এই শ্মশানে যার জন্য 3টে গ্রামের লোকেরা এমনভাবে ভয় পায়? কিছুই তো বুঝতে পারছি না। অন্য কোথাও অশুভ কিছু থাকলে তার একটা আভাস আমি বুঝতে পারি, কিন্তু এইখানে তেমন কিছু। সামনের দিকে এগোচ্ছি আর মনে মনে কথাগুলো ভাবছি। এমন সময় দিনের বেলা একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো শ্মশানের মধ্যে কোনো এক স্থান থেকে 2 জোড়া চোখ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। তোমরা বিশ্বাস করবে না, 2 জোড়া চোখ, 1 জোড়া নয়। প্রথমে মনে হলো শ্মশানের ভেতরের দিকে যে গাছ আছে সেই গাছের দিক থেকে কেউ আমায় দেখছে। হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সেই দিকে। এমন কিছু স্থান থাকে যেখানে প্রবেশ করলে মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয়, এক শান্তি থাকে। মনে হয় যেন এর চেয়ে নিরাপদ স্থান আর কোথাও নেই। যে শ্মশানকে এই সমস্ত কিছুর উৎস বলে মনে করেছিলাম, সেই শ্মশানে প্রবেশ করতেই কিন্তু এমন কিছু মনে হলো। অবাক হয়ে গেলাম। গোটা গ্রামের কাছে যে ভয়ঙ্কর, সেই শ্মশানে এসে এমন অনুভূতি হচ্ছে কেন? আর সেই 2 জোড়া চোখ? হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে গাছের তলায় ছায়াতে বসলাম। গাছের শীতল ছায়ায় প্রাণ ভরে গেল। চোখ বন্ধ করে বসে বসে স্মরণ করছি আর মনে মনে বলছি, আমায় পথ দেখাও, আমায় পথ দেখাও। গ্রামের লোকেরা প্রকাশ্যে হোক কিংবা মনে মনে আমায় ভরসা করেছে। জমিদার মশাই সাহায্য প্রার্থনা করেছে আমার কাছে, কিন্তু তাদের কিছু একটা না দিলে তো হবে না। অনেকক্ষণ ধরে বসে বসে এমন করে চিন্তা করছি। এমন সময় হঠাৎ করে একটা অদ্ভুত ডাক শুনে চোখটা খুলে গেল। সামনে তাকিয়ে দেখি একটা কুকুর। সে বাঘের মতো মস্ত বড় কুকুর নয়, কালো রঙের একটা হাড় নেড়ে কুকুর। আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। মাটিতে কিসের যেন গন্ধ শুঁকছে আর লেজ নাড়াচ্ছে। আমি প্রথমে তাকে দেখেই চোখটা বন্ধ করতে, তারপরে হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করলাম। কুকুরটা মাটিতে গন্ধ শোঁকা বন্ধ করে যেন আমার দিকেই তাকিয়ে আছে। তার 2 চোখের দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকলেও একটা অদ্ভুত ব্যাপার উপলব্ধি করতে পারলাম। আমার চারপাশের রোদটা হঠাৎ কেমন যেন কমে এসেছে, আর ওই কুকুরের দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে বুঝলাম ওই চোখের দৃষ্টি তার নয়, যেন অন্য কেউ তার ওই চোখের দৃষ্টির মধ্যে দিয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। কি যেন একটা মনে পড়ছে, কিন্তু তবুও মনে করতে পারছি না। অনেক চেষ্টা করলাম, কিন্তু হলো না। কুকুরটা অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে তারপর আবার সেই জঙ্গলের পথ ধরল। বেশ খানিকটা এগিয়ে যায় আর থমকে দাঁড়ায়, আবার এগিয়ে যায়, আবার থমকে দাঁড়ায়। তার লক্ষণ আমি বুঝতে পারলাম। সে চাইছে যে আমি তার সঙ্গে সঙ্গে যাই। আমি উঠে দাঁড়াতেই সে ধীর পায়ে চলা শুরু করল। আমিও তার সঙ্গে হাঁটতে হাঁটতে মলয়পুরের শ্মশান ফেলে উত্তরের সেই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছালাম। জঙ্গলটা বেশ বড়। চারপাশের আকাশে কালো মেঘ জমে কেমন একটা অন্ধকার মতো হয়ে এসেছে। কুকুরটা সেই জঙ্গলের মধ্যে ঢুকল। তারপর যে পথে মানুষের পা পড়ে না, সেই পথ দিয়েই ভেতরে ঢুকতে লাগলো। আমিও তার সঙ্গে চলেছি। এইভাবে কতক্ষণ কেটেছে মনে নেই। এক সময় চারিপাশে তাকিয়ে দেখতে পেলাম চারিদিকে জঙ্গল ছাড়া আর কিছু নেই, আর সেই কুকুরটাও আশেপাশে নেই। মেঘের জন্যে হোক কিংবা অন্য কারণে হোক, চারপাশটা যেন আরো বেশি অন্ধকার হয়ে উঠেছে। কোথায় এসে পড়লাম আমি? কুকুরটার পেছনে পেছনে না এলে বোধহয় ভালো হতো। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল জঙ্গলের মাঝে।
একটা অদ্ভুত গন্ধ পেলাম। সেই গন্ধে আমি হাঁটার জন্য আকৃষ্ট হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় কে যেন হুড়মুড় করে কোথা থেকে ছুটে এসে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি গিয়ে পড়লাম সেই জঙ্গলের মধ্যে। ঝোপঝাড়ের মাঝে হাতের এক পাশটা গাছের ডালে লেগে কেটে গেল। আর ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম একটা সাপ, কালো রঙের কুচকুচে একটা সাপ। অমন সাপ যে হতে পারে তা আমার কখনো জানা ছিল না। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে একটা গাছের উপর থেকে আমার মাথা বরাবর একবার নেমে এসেই স্প্রিংয়ের মতো উঠে গেল উপরের দিকে। অর্থাৎ আমাকে লক্ষ্য করে এসে ছোবল বসিয়েছিল। সঙ্গে সঙ্গে কেউ দেখে আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছিল। আর তার দিকে তাকাতেই দেখি আমারই মতো লাল কাপড় পরা এক সাধু। তার মুখে গোঁফ দাড়ির জঙ্গল, মাথার উপর করে জটা বাঁধা, গলায় গায়ে রুদ্রাক্ষের মালা। আমার চেয়ে একটু বড় হবে বলে মনে হলো। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, বড় বাছা বেঁচে গেছো। অনেকবার তোমাকে সাবধান করার চেষ্টা করছিলাম, কিন্তু সামনে আসতে বুঝতে পারছিলাম সামনে আসলেই অন্য কিছু হবে। কিন্তু শেষ মুহূর্তে যখন দেখতে পেলাম গাছের উপর থেকে সেই সাপটা নেমে আসে, তখন আর পারলাম না। আমি তখন উঠে বসেছি, হাতে পায়ের ধুলো ঝেড়ে ফেলেছি। হাতের কাছে কাটা জায়গাটা দেখে সাধুর মুখে একটা সহানুভূতির ভাব ফুটে উঠল। আমি সঙ্গে সঙ্গে কাপড়ের একটা অংশ ছিঁড়তে যাব। সাধু ততক্ষণে তার কাপড়ের এক পাশের একটা খুঁট থেকে কাপড় ছিঁড়ে আমার হাতে বেঁধে দিয়েছে। আপনি কি ওই মলয়পুরে এসেছিলেন কয়েকদিন আগে? জমিদার মশাইয়ের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ। তুমি খোঁজ পেলে কি করে? আর তুমি কি আমার জন্যই এখানে এসেছিলে? সাধুর চোখে মুখে একটা অদ্ভুত কৌতূহল দেখতে পেলাম। সাধু আমার দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করছে। আমি তাকে সমস্ত কথাই খুলে বললাম। তার পিছনে মলয়পুরে আসা, তারপর সেখান থেকে জমিদারের বাড়িতে গিয়ে জমিদারের কাছে সমস্ত কথা জানা, এমনকি এই শ্মশানে আসার কথা পর্যন্ত। এখান থেকে বের হই চলো, পরে তোমায় সব কথা বলছি। আমি সেই দিন থেকেই জঙ্গলের আশেপাশে লুকিয়ে রয়েছি। অদ্ভুত একটা ব্যাপার ঘটে চলেছে। ওর বোধহয় 5টা নরমুণ্ড চাই। এর মধ্যে 3টে জোগাড় করে ফেলেছে, আর 2টো জোগাড় করে ফেললেই। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ওই লাঠিয়ালের কথা। অমর নরহরি ভট্টাচার্যকে বলেছিল 5টা কিছু জোগাড় করতে হবে। তাহলে কি 5টা নরমুণ্ডের কথাই বলেছিল? কিন্তু 5টা নরমুণ্ড কি করবে? তখন বিকেল হয়ে গেছে। জঙ্গল থেকে বেরিয়ে আমরা শ্মশানের অন্য পাশে একটা ফাঁকা জমির কাছে এসে পড়লাম। সেখানেও খানিকটা ঝোপ মতো রয়েছে। সেখানেই বোধহয় সাধু কোনো রকমে কুটির তৈরি করে নিয়েছিল। সেই কুটিরে বসে সাধুর দেওয়া একটা ফল খাচ্ছি। সাধু তখনও কি যেন ভাবছে। বললাম, সমস্যা যে বড় জটিল তা আমি বুঝতে পারছি, কিন্তু কি ব্যাপার বলুন তো? মানে আপনি 2 দিন ধরে এখানে এসে কি বুঝতে চাইছেন বা কি বুঝতে পারছেন? ওই কুকুরটাকে আমি নিজে দেখেছি এই শ্মশানে। যেদিন 2টো মরা পড়ল, যাদের মাথা নেই, সেদিন তাকে আমি দেখিনি। কিন্তু যেদিন গ্রামের জমিদারের নায়েবের বাবার মাথাটা ওই কুকুর নিয়ে গেল, সেদিন আমি ওকে দেখেছি। সবাই জানে আমি 2 দিন আগে গ্রামে এসেছি, কিন্তু আসলে তার আগেও একবার আমি এই গ্রামে এসেছিলাম। যেদিন ওই ঘটনাটা ঘটে সেদিন রাতে। তার মানে তো সেই দৃশ্যটা আপনি নিজের চোখে দেখেছিলেন? দেখেছিলাম। আমার ধারণা ছিল সেই রাতে কিছু একটা হবে, তাই জমিদার বাড়ির আশেপাশেই আমি ছিলাম। রাতের বেলা ওরা যখন মরা নিয়ে বেরিয়ে পড়ল, আমি ওদের অলক্ষ্যে ওদের পিছু নিলাম। 2-1 বার ওরা বুঝতেও পেরেছিল যে আমি ওদের পেছনে আছি।
তখন ধানের জমির এক পাশের ঝোপে লুকিয়ে আমাকে আত্মরক্ষা করতে হয়েছিল। সেই মতো আমি দেখতে পেয়েছিলাম ওকে, কিন্তু আমার এখনো সন্দেহ হচ্ছে ও একা নেই, ওর পেছনে আরও কেউ একটা আছে। আমি দেখতে চাইছিলাম আসলে কি ঘটে। সাধুর চোখের দৃষ্টি কৌতূহলে ভরা, তার কপালে ভাঁজ পড়েছে। সাধুকে দেখে বুঝতে পারছিলাম নিম্ন স্তরের কোনো সাধক তিনি নন। সাধনায় বেশ কিছু সিদ্ধি লাভ করলে সাধকের শরীরে এক অদ্ভুত পরিবর্তন হয়। এই পরিবর্তন দুই রকম। অনেকের চেহারার আমূল পরিবর্তন ঘটে, মুখের ভাষা হয় রুক্ষ, আর তাছাড়া আরো অনেক কিছুই হয়। কিন্তু অনেক সাধু বড় শান্ত হয়ে যায়। এই সাধু সেই প্রকৃতির। পরে জানতে পেরেছিলাম তার নাম অলোকানন্দ ভট্টাচার্য। আচ্ছা, তারপর কি দেখলেন? মলয়পুরের পর থেকে শ্মশানের পথ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু যেই ওই পথটা ধরল ওরা, ওদের মধ্যে যে ছোট ছেলেটি ছিল সে চিৎকার করে উঠল। হ্যারিকেন ভাঙার শব্দ, আর তার আগেই সেই অদ্ভুত গর্জনের শব্দ আমি শুনতে পেয়েছিলাম ঝোপের মধ্যে লুকিয়ে। দেখি ভয় পেয়ে ওদের মধ্যে চারজন পিছিয়ে গেল, কিন্তু হরি পিছিয়ে গেল না। ও ওই সামনেই দাঁড়িয়েছিল। সে তখনও ভয় পায়নি। অন্যান্যরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে হরি কি করছে সে ওরা দেখতে পায়নি। হরি চুপ করে দাঁড়িয়েছিল সেই বিভৎস বড় কালো কুকুরটার সামনে। কুকুরটা তখনও কিন্তু হরিকে পাশ কাটিয়ে গিয়ে মরাটা তুলতে পারছে না। আমি অবাক হয়ে গেলাম। বাকি চারজন হুড়মুড় করে পেছনে ছুটে এসে তখন ধানের জমির মধ্যে কোনোভাবে লুকোবার পথ খুঁজে চলেছে। এমন সময় দেখলাম হরির মুখে একটা অদ্ভুত হাসি, আর তারপর হরি আস্তে আস্তে পিছিয়ে চলে এলো। কুকুরটাও এগিয়ে এসে মরার মাথাটা একটা হ্যাচকাটানে ছিঁড়ে ফেলল। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল শ্মশানের দিকে। হরি মানে ওই যে চারজনকে সেদিন মরা নিয়ে আসতে জমিদার বলেছিল, তাকে তো আমিও দেখেছি, কিন্তু তার মধ্যে কোনো কিছু। মাঝে মাঝে অনেক বড় সাধকেরাও অতি সাধারণভাবে বেঁচে থাকে, সে কথা তুমি জানো। হরি সাধক নয়, কিন্তু তার মধ্যে কিছু একটা ক্ষমতা তো আছেই। হরিকে পাশে রেখে তখন আমি এগিয়ে যাই জঙ্গলের দিকে। দেখি সেই কালো কুকুরটা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝের পথে। চাঁদের অল্প আলোয় তার গোটা শরীরটা যেন কালচে চকচক করছে। শরীরের লোমগুলো যেন কাঁটার মতো বেরিয়ে আছে চারপাশে। এক পা করে সে চলেছে, আর মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে। মনে মনে মায়ের নাম স্মরণ করে আমি তার পিছু নিলাম। শ্মশানের মধ্যে ঢুকে যে গাছের তলায় তুমি বসেছিলে, সে গাছের কাছাকাছি আসতে দেখি গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। সে অদ্ভুত তার রূপ, লম্বা চেহারা, তার হাতে একটা লম্বা লাঠির মতো কি যেন। মাথায় লম্বা চুল, বুকের কাছে পিঠের কাছে ছড়িয়ে রয়েছে, গোটা শরীর উলঙ্গ। নিম্নাঙ্গে একটা কাপড়ের মতো কিছু জড়িয়ে রাখা হয়েছে, তবে সে কাপড়ের রং টকটকে কালো। তার গোটা শরীরে অজস্র লোমের মতো কি যেন। শরীরের রং ভালোভাবে দেখা যায় না, মনে হয় কালো রঙের একটা মানুষ দাঁড়িয়ে আছে সেখানে। তার চোখের দৃষ্টি উজ্জ্বল। একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। সে কুকুরটা তার পায়ের কাছে এসে মাথাটা ফেলল। এক পলকে সে তাকিয়ে দেখল শুধু, তারপর হাতে থাকা সেই লাঠিটা মাথায় বিদ্ধ করে তুলে নিল। তারপর যে আসলে কি হলো তা আমি নিজেও জানি না, কিছু বুঝতে পারলাম না। একটু পরে চোখের সামনেটা কেমন সাদা হয়ে গেল। হঠাৎ তাকিয়ে দেখি কোথাও কিছু নেই। আমি যেখানে বসে আছি সেখান থেকে গাছটা খুব বেশি দূরে নয়, অথচ
চাঁদের আলোয় কুকুরটা আর সেই লোকটা যদি সেখান থেকে কোনো দিকে যায়, তা তো আমি দেখতে পাবো। চারিদিক তো ফাঁকা প্রান্তরের মতো, যা তুমি দেখেছ। তার মধ্যে ওদের দুজনকে এক মুহূর্তের জন্য দেখতে পেলাম না। আমারও মনে হয়েছে যে ওরা মানুষ কিংবা ওই জাতীয় কিছু নয়, অন্য কিছু, অন্য কোনো অশুভ কিছু। তুমি এখনো ওকে বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি ওটা কে। তার আসল পরিচয় যেন আমি খানিকটা হলেও বুঝতে পেরেছি, কিন্তু আসলে সে নয়। তার কোনো একটা অংশ হতে পারে, কিন্তু সে এখানে এসেছে কেন সেটাই বুঝতে পারছি না। সাধুর এলোমেলো কথায় আবার মাথার ভেতরটা গুলিয়ে যেতে লাগলো। তবে এর মধ্যে আরো একটা ব্যাপার সে বের করেছে। এই যে 3 জন মরেছিল, 3 জনের ব্যাপারেই খানিক খোঁজ খবর জোগাড় করেছি। 3 জনই নাকি জীবিত কালে ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করেছে। লোকের ক্ষতি করা এদের কাছে ছিল অতি সামান্য ব্যাপার। গোটা জীবন আশেপাশের লোকেদেরকে জ্বালিয়ে গেছে। তবে শেষ বয়সে যেমন হয় আর কি, সকলেই বদলাতে শুরু করেছিল। তার মাঝেই সাধু হাসতে হাসতে বলল, মানুষ মনে করে গোটা জীবন ধরে অন্যায় করে তারপর শেষ জীবনে যদি কোনো এক ঈশ্বরের নামে পুজো দেওয়া যায় এবং লোক দেখানোর মতো ভক্তি করে কাটিয়ে দেওয়া যায়, তাহলেই হয়তো সব কিছু হয়ে যায়। এমনটা তো হয় না। কর্মফল তাকে ভুগতেই হবে। কি বলো? হ্যাঁ, এই কারণেই তো সবার সঙ্গে আমার বনে না। স্পষ্ট কথা বলি, আর এই সব অতিভক্তি দেখলে আমার আরো বেশি অপ্রসন্ন ভাব লাগে। কিন্তু 3টে মাথা যে জোগাড় করে ফেলেছে, তার কাছে 2টো মাথা জোগাড় করা তো কোনো ব্যাপার নয়। তারপরে কি হবে? এখানেই তো আছো, আমিও আছি। দুজন মিলেই দেখবো না হয় পঞ্চমুণ্ড নিয়ে এসে আসলে কি করে। তার মানে পঞ্চমুণ্ডের আসন তৈরি করার জন্য সেই মাথাগুলো কোনো এক সাধক জোগাড় করছিল, কিন্তু এমনভাবে সেই কুকুরটা মাথাগুলো মুখে করে নিয়ে যাচ্ছিল, অথচ সে কিছু করছিল না। মানে আমি বলতে চাইছি, মুখে করে মাথা নিয়ে যাওয়া মানে তো তার মুখের আকার অনেকটা বড় হবে। এমন একটা কুকুরকে নিয়ন্ত্রণ করছিল কি করে? তোমরা এখন যেমন ভাবছো, তখন আমিও তেমনই ভেবেছিলাম। তখন আমি বুঝতে পারিনি আসলে কার খোঁজ করতে আমি এই জঙ্গলে এসেছি। সাধুর সঙ্গে সেই রাতটা রইলাম। পরদিন সকালে সাধুর সঙ্গে বেরিয়ে গোটা শ্মশান এবং আশেপাশের জঙ্গল ঘুরে বেড়ালাম। কোথাও কিচ্ছু নেই। সেই কুকুরটাকে যে স্থানে ঢুকতে দেখেছিলাম, সেই স্থানে একটা বড় অশ্বত্থ গাছ খুঁজে পেলাম। সেই অশ্বত্থ গাছের আশেপাশে রাতের বেলা মাঝে মাঝে বোধহয় কিছু একটা হয়েছিল। গাছপালা উপড়ে রয়েছে, বটগাছের ডালে এখানে ওখানে ছড়িয়ে থাকা কি সব যেন, গাছের তলায় এখানে ওখানে মাটি খোঁড়া। আমার মন বলছে আজ রাতে আবার এই শ্মশানে মরা আসবে, আর আজ রাতে ওই মরা থেকে আবার মাথাটা তুলে নিয়ে যাবে সে। আজ রাতে তো আমরা এখানে আছি, আমাদের পেরিয়ে মরার মাথাটা ছিঁড়ে নিয়ে যাবে এমন ক্ষমতা কারোর হবে না। সাধু বাবা, আপনি কি বলেন? তার মুখে একটা অদ্ভুত হাসি। সেই হাসির অর্থ তখন আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম, তাহলে কি তার সঙ্গে আর যুদ্ধ করার কথা একবারও ভাবতাম? তারানাথের চোখে মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। বাইরের ঝিরিঝিরি বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। ঠান্ডা হাওয়া তক্তপোষের ওপর উঠে এসে আমাদের গোটা শরীর যেন শীতল করে দিচ্ছিল। কালো মেঘে আকাশটা ঢেকে গেছে। তারানাথ একটা পাসিং শো সিগারেট তুলে নিল। ধরার সময় স্পষ্ট লক্ষ্য করলাম তার হাত কাঁপছে। সাধু যেখানে আস্থানা গেড়েছিল, সে এমন জায়গা যে 3 গ্রামের মানুষকেই শ্মশানে আসতে হলে সেখান দিয়েই আসতে হবে। তাই
সেটাই ছিল তার কাছে সব থেকে ভালো জায়গা, সবার উপর নজর রাখার জন্য। সন্ধ্যার একটু পরেই সাধু আর আমি মিলে কুটিরের এক পাশে গাছের তলায় গিয়ে বসলাম। সাধু তখন তার অতীত সময়ের কথা বলে চলেছিল, যদিও আমার সেদিকে মন ছিল না। আমার নজর তখন পথের দিকে। বলো হরি হরি বল শব্দটা শুনলেই উঠতে হবে, কিন্তু বারবার মনে হচ্ছিল যদি শ্মশানের পথে আসার আগে কিছু হয়ে যায়। অবাক হয়ে দেখলাম সাধু বড় নিশ্চিন্ত মনে অপেক্ষা করছে, কিন্তু আমার মনের ভেতরটা কেমন যেন বারবার কু ডাকতে শুরু করেছে। মনে মনে মাতু পাগলিকে স্মরণ করতে লাগলাম। একসময় সেই বহু আকাঙ্ক্ষিত হরি বল শব্দটা শুনতে পেলাম। উঠে দাঁড়িয়ে এগোতে যাব, এমন সময় শুনতে পেলাম দূরের দিক থেকে যেন একসাথে অনেকগুলো মানুষ প্রার্থনা করছে, আর তার সঙ্গে ভেসে এলো সেই গুরু গম্ভীর গলা। আর এবার আমি বুঝতে পারলাম শব্দ শুনে মানুষ ভয় পায় কেন। ওই শব্দটা মানুষ তো দূরের কথা, কুকুর, শেয়াল কিংবা বাঘ সিংহের পর্যন্ত হতে পারে না। আর সে বড় হিংস্র এমন কোনো এক প্রাণী যার সামনে মানুষ অতি তুচ্ছ, যে কোনো মানুষকে এক মুহূর্তে সে ঘায়েল করে দিতে পারে। তোমরা বিশ্বাস করবে না, সামান্য ডাক শুনেই এত কিছু আমি ভেবে ফেলেছিলাম। তাহলে মনে করো যে সেই ডাক আসলে কেমন ছিল। সেই ডাকের বর্ণনা আমি করতে পারবো না, তবে এখানে সেই সাধু আমার পাশে বসে আছেন দেহবন্ধন থাকা অবস্থাতে। দেহবন্ধন থাকা অবস্থাতে ওই ডাক শুনে আমি এক মুহূর্তের জন্য থরথর করে কেঁপে উঠেছিলাম। সাধু বলল, চলো দেখবে, চলো, তুমি বলেছিলে তাকে আটকাবে। সাধু আর আমি যত দ্রুত সম্ভব সেই জঙ্গল মতো জায়গাটা ধরে এগোতে লাগলাম গ্রামের পথে। সেখানে থেকেই আরেকটু এগিয়ে বড় বড় গাছের সারির পিছন দিক থেকে সামনে এগোতেই চাঁদের আলোয় চোখে পড়ল দৃশ্যটা। খাটিয়া পড়ে আছে, আর তার উপরে একটা মরা নিয়ে আসা লোকগুলো পেছনের দিকে সরে গেছে। তারা ভয়ে চিৎকার করছে, এ কথা ও কথা বলছে, সাহস করে সামনে এগিয়ে আসতে পারছে না। আর সেই চাঁদের আলোতে দেখতে পেলাম কালো মতো একটা কুকুরের মতো চার পেয়ে প্রাণী, সাধারণ যে কোনো বড় সড়ো কুকুরের চেয়ে 3 গুণ কিংবা তার চেয়েও বেশি বড় হবে। অদ্ভুত একটা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে, আর সেই গন্ধটা ওই প্রাণীটার গা থেকেই আসছে। মনের ভেতরে একটা অদ্ভুত কৌতূহল আর ভয় একসাথে ঘিরে ধরতে শুরু করেছিল। আমি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের পথে পা রাখতে যাব, সাধু হঠাৎ আমার হাতটা চেপে ধরল। তারপর বাঁ হাতটা তুলে আঙুল দিয়ে দেখালো ঠিক এই পথের শেষের দিকে, যেখানে ওই ছোট্ট পথটা এসে শ্মশানের সঙ্গে মিশেছে। সেই দিকে আমি দেখি পথের কাছে একটা ছোট্ট মতো বকুল গাছ বোধহয় আছে। ওই গাছের তলায় চাঁদের আলোয় দাঁড়িয়ে রয়েছে একজন। তার মানে এতদিন ধরে যাকে খুঁজে চলেছিলাম ও হলো সেই সাধক যে ওই কুকুরটিকে নিয়ন্ত্রণ করে, তাকে দিয়ে এত কিছু করায়। মনের ভেতরে যেন একটা রাগ আর হতাশা একসঙ্গে দানা বেঁধে জড়িয়ে উঠল। এতগুলো মানুষের মাথার উপর বিপদের খাড়া ঝুলিয়ে রেখে মৃতদেহের মাথা ছিঁড়ে নিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাইছে সে? 3টে গ্রামে যে অকল্যাণ নেমে এসেছে, সেই অকল্যাণের দায় কি সে নেবে? মাথা কেমন যেন ঘুরে উঠল। এখান থেকে সাধুর বারণ না শুনে ছুটতে লাগলাম সেই জঙ্গলের জায়গা ধরে। ছুটতে ছুটতে সেই বকুল গাছের কাছাকাছি এসে মাটিতে নামলাম, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম বকুল গাছের কাছে দাঁড়িয়ে থাকা সেই মূর্তি আমার দিকে তাকালো। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে উঠলাম, তুমি এসব কি করছো? 3টে মানুষের শরীর থেকে মাথা ছিঁড়ে নিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি শক্তিশালী, ওই মাথা দিয়ে তুমি কি করবে?
পঞ্চমুণ্ডির আসন? কেন কেন গোটা গ্রামকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছো? একভাবে সে তাকিয়ে রইল আমার দিকে। চাঁদের আলো তার মাথার উপর এসে পড়েছে। তার মাথার লম্বা চুল পেরিয়ে পিঠের কাছে ছড়িয়ে রয়েছে, আর হাতে একটা অদ্ভুত দেখতে লাঠি। মনে হলো যেন সম্পূর্ণ ত্রিশূলের মতো। গন্ধ ছড়িয়ে আসছে তার গা থেকে। গোটা শরীরে অদ্ভুত সেই কালচে লোম, খালি গা। কোন রকমে কালো একটা কাপড় কোমরের কাছে জড়িয়ে রাখা হয়েছে। একভাবে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখ যেন সেই অন্ধকারের মধ্যেও জ্বলছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। পেছনে কখন যেন সেই সাধু এসে পড়েছিল। সে আস্তে আস্তে আমায় বলল, কি করছো তুমি? বুঝতে পারছো না আমরা কার সামনে দাঁড়িয়ে আছি? কার সামনে দাঁড়িয়ে আছি তা জানার প্রয়োজন নেই। মানুষ বিপদে রয়েছে, তাদের বাঁচাবার জন্য আমি সবকিছু করব। আশীর্বাদ আমার মাথায় রয়েছে। স্বয়ং কাল ভৈরবের দেখা আমি পেয়েছি। আমায় হারানো এত সহজ নয়। কাল ভৈরবের দেখা তুমি পেয়েছো? কেমন দেখতে তাকে? আমার মাথার ভেতর আগে থেকেই ধকধক করছিল। তবুও ছোটবেলায় সেই কাল ভৈরবের দেখা পাওয়ার সমস্ত কথা আমি তাকে খুলে বললাম। কাল ভৈরবের দেখা তুমি পেয়েছো? কেমন দেখতে তাকে? কাল ভৈরবের যে রূপ তুমি দর্শন করেছো তা কাল ভৈরবের রিপুচারণ রূপ। আর আসল রূপ তুমি দর্শন করলে কথা বলতে না। কাল ভৈরব যখন তোমায় দেখা দিয়েছে তখন তোমার মধ্যে কিছু তো আছে, তবে তুমি আমায় যে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছো সে কাজ আমাকে করতেই হবে। মানুষের মাথা ছিঁড়ে নিয়ে গিয়ে তুমি কি কাজ করতে চাইছো? কি এমন মহৎ কাজের জন্য তুমি এই কাজ করছো? তুমি জানো না তন্ত্র মন্ত্র আসলে মানুষের হিতের কাজের জন্য? যে তন্ত্র মানুষকে ক্ষতি করে সেই তন্ত্রকে আমি তন্ত্র বলে মনে করি না, মানি না আমি সেই তন্ত্রকে। তারানাথ, তন্ত্র মানুষের হিতের জন্য, সে কথা ঠিক, কিন্তু কোনটা হিত আর কোনটা ক্ষতি সে কথাটা বলবে কে বলো তো? আপনি তো বলবেন না নিশ্চয়ই। ঠিক তখন পিছন থেকে আবার সেই গর্জনটা শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি সেই কালো মস্ত বড় কুকুরটা একটা মাথা ছিঁড়ে এনেছে। তার দাঁতের খাঁজের মধ্যে সেই মাথাটা ধরা। এখনো তার দুটো চোখ যেন বিস্ফারিত হয়ে এদিকে তাকিয়ে আছে। মৃত্যুর সময় চোখ বন্ধ করে দেওয়া নিয়ম, কিন্তু ওর চোখ যে খোলা। কি করে তা হলো? টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে তার সারা দাঁতের ফাঁক দিয়ে। সেই দেখতে গিয়ে মাথার ভেতর কেমন যেন গোলমাল হয়ে উঠল সব। সঙ্গে সঙ্গে খানিকটা মাটি তুলে নিয়ে গোপন মন্ত্র পড়ে সেদিকে ছুঁড়ে দিতে গেলাম, আর তার আগেই সেই ধুলো যেন বাতাসে মিলিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। পিছন থেকে সেই সাধু তখন বলছে, তুমি বুঝতে পারছো না তারানাথ? তুমি বুঝতে পারছো না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি তার কথা শুনলাম না। পিছনের দিকে তাকিয়েছি। হঠাৎ দেখতে পেলাম গাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই সাধু আমার একদম সামনে এসে পড়েছে। আমার চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা তার শরীর। তার শরীরের সেই কালো লোম যেন সাপের মতো কিলবিল করতে শুরু করেছে, আর এক মুহূর্তের মধ্যে একটা প্রচন্ড ঠান্ডা বাতাস যেন আমায় ধাক্কা দিল। আর সঙ্গে সঙ্গে আমি চোখে অন্ধকার দেখলাম। যখন চোখ খুললাম দেখতে পেলাম রাতের অন্ধকার কোথায় যেন সরে গেছে। আমি বসে আছি একটা গাছের তলায়। চারিদিকে যত দূর চোখ চলে যায় কোথাও কিচ্ছু নেই, শুধু পায়ের তলায় খানিকটা জল মতো। বুঝতে পারলাম এগুলো জলাভূমি। জল আর মাটি একসাথে রয়েছে। আমি যেখানে বসে আছি তার গাছের চারপাশের জায়গাটাই শুধু স্থল। উঠতে যাব এমন সময় দেখি আমার পায়ের কাছে পড়ে আছে একটা কাটা মুন্ডু। তারপর উঠে পেছনে পা রাখতে যেতেই কি যেন পায়ের তলায় পড়ল। আর তারপরে বুঝতে পারলাম
এই জলাভূমিতে চারিদিকে ছড়িয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ কাটা মাথা। তখনই একটা চেনা শব্দ শুনতে পেলাম। গাছের দিকে তাকিয়ে দেখি গাছের তলায় বসে সেই সাদা রঙের হাড় দিয়ে তৈরি লাঠিটা নিয়ে বসে রয়েছে কাল ভৈরব নিজে। আর তার চারপাশে সেই শুয়োরগুলো ঘর ঘর শব্দ করে চলেছে। আমি ছুটে গেলাম সেই দিকে, বললাম, কাল ভৈরব, কাল ভৈরব, তুমি এখানে? কিন্তু কিন্তু আমি তো মলয়পুরের শ্মশানের কাছে ছিলাম। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলে তারানাথ? তোমায় আমি কি বলেছিলাম? বলেছিলাম আমি সব জায়গায় আছি, সব জায়গায় আমার ঘর। যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবেই আমি আছি। প্রয়োজনে এমন শান্তভাবে তোমার সামনে দাঁড়িয়েও থাকতে পারি, আবার প্রয়োজন হলে। কাল ভৈরবের কথা শেষ হলো না। আমি তাকিয়ে দেখি চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার মাঝে দাঁড়িয়ে আছে প্রায় বিভৎস একটা মূর্তি। তার চারটে হাত, তার জিভটা যেন মুখ থেকে বাইরে বেরিয়ে আছে, গোটা শরীর যেন রক্তে ভেজা। তার এক হাতে তলোয়ার, অন্য হাতে আরো একটা কি যেন। সেসব দেখার মতো সুযোগ আমি পেলাম না। একটা প্রচন্ড আলোর আভাতে যেন আমার চোখ ঝলসে যেতে লাগলো। তবে বুঝতে পারলাম এই হলো কাল ভৈরবের সেই রুদ্র রূপ। তারপরেই আবার দেখতে পেলাম আমি বসে আছি সেই গাছের তলাতেই। কাল ভৈরবের সেই শান্ত রূপ আমার দিকে তাকিয়ে হাসছে। বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব। কিন্তু কিন্তু ওই শ্মশানের এমন ঘটনার সঙ্গে তোমার সম্পর্ক কি? যার সামনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কথা বলে চলেছিলে, তন্ত্র শক্তি দ্বারা যাকে আটকাতে চেয়েছিলে, সে কে? একবারও সে কথা জিজ্ঞাসা করেছ? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই সাধুর কথা। সাধু রাতের বেলাতেই বলেছিল, তুমি জানো না তারানাথ, তুমি কার সঙ্গে যুদ্ধ করার কথা ভাবছো? গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেই জলাভূমির মধ্যেই যেন পড়ে গেলাম আমি। একটা মাথা আমার পায়ের কাছে এসে পড়েছে। তখন সেই জল কাদার মধ্যে যেন আস্তে আস্তে নিমজ্জিত হতে লাগলাম। শুয়োরগুলো যেন আমাকে দেখতে পেয়ে ছুটে এলো ওই দিকে। তারা আমার চারপাশে ঘুরতে লাগলো। কাল ভৈরব ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। হাতের সেই সাদা হাড় নাড়াতে নাড়াতে আমার দিকে হেঁটে আসছে। আর আমি দেখতে পাচ্ছি তার সেই শান্ত রূপ বদলে যাচ্ছে রুদ্র রূপে। তার হাতে একটা মস্ত বড় তলোয়ারের মতো কি যেন। আর ঠিক তার পেছনে হাঁটতে হাঁটতে এই দিকে এগিয়ে আসছে সেই বিভৎস কুকুরটা। সঙ্গে সঙ্গে মাথার ভেতর বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। কুকুর! কিশোরী আর আমি রুদ্ধশ্বাসে তারানাথের কথা শুনে চলেছিলাম। এবার তারানাথ চুপ করে খানিকটা হাসল। কিশোরী বলল, এমন একটা কুকুরকে নিয়ন্ত্রণ করছিল কি করে? তার মানে আপনার সামনে যে দাঁড়িয়েছিল সে কাল ভৈরব। কিন্তু কাল ভৈরব মলয়পুর গ্রামের শ্মশানের কাছে কেন আসবে? সে কাল ভৈরব নয়, কাল ভৈরবের এক অংশ, উচ্চ স্তরের ভৈরব, শিবের রুদ্ররূপের এক আদি অংশ। সে কখনোই কারো সামনে আসে না। আমি যে কাল ভৈরবকে দেখেছিলাম সেও সম্পূর্ণরূপে ছিল না। তার একটা মাত্র অংশ ছিল। আর সেদিন মলয়পুরে শ্মশানে বকুল গাছের তলায় যে দাঁড়িয়েছিল সেও ছিল কাল ভৈরবের কোনো এক রূপেরই একটা অংশ। আমার সম্বিত ফিরে এলো। দেখি সেই সাধু আমার পাশে বসে। ধড়ফড় করে উঠে বসে বললাম, কোথায় গেল, কোথায় গেল সবাই? সাধু কোনো উত্তর দিল না।
দেখি ততক্ষণে সেই লোকগুলো আমাদের কাছে এসে পড়েছে, জটলা করছে। একটু আগে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। সাধু আর আমি মিলে তাদেরকে কোনো রকমে বুঝিয়ে মাথা কাটা মৃতদেহ শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যেতে বললাম। সাধু শুধু আস্তে আস্তে বলল, অবাক কাণ্ড। তার সামনে দাঁড়িয়ে তুমি কেমন যেন হয়ে গিয়েছিলে। তোমার দু চোখ খোলা, অথচ তুমি কিছু দেখতে পাচ্ছ না। তবে কাল ভৈরবের অংশ থাকা সেই সাধক কাপালিকের কি মনে হলো, সে কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি। শুধুমাত্র তোমার কপালের মাঝখানে একবার আঙুল রেখেছিল। আমার গোটা শরীর তখনও থরথর করে কাঁপছে। কাল ভৈরবের অংশ আমার চোখের সামনে। আমি কি বোকার মতো তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি? গোটা শরীর কেমন যেন ক্লান্ত লাগছিল। সাধু কোনো মতে আমায় এনে সেই কুটিরের ভেতরেই আশ্রয় দিল। পরদিন সকালে সাধুর সঙ্গে আমি গিয়ে পৌঁছালাম সেই জমিদারের বাড়িতে। জমিদার আমার সঙ্গে সাধুকে দেখে বলল, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি সেদিন এলেন, তারপর আপনারও দেখানি। আর ইনিও সেদিন এলেন, পরদিন সকালে সেই যে বেরোলেন, তারও কোনো দেখানি। এর মধ্যে আবার ওই পাশের গ্রামের আরও। হ্যাঁ, সব কথা জানি। ওই লোকটির মাথা কেটে নিয়ে যেতে আমরা নিজের চোখের সামনে দেখেছি। কিন্তু যে শক্তির সঙ্গে লড়াই করার জন্য আমরা গিয়েছিলাম, তার সঙ্গে আমরা লড়াই করতে পারবো না। এসব কি বলছেন আপনি? তাহলে আমাদের গ্রামে কি সব চলতেই থাকবে? না, চলবে না। আরেকটির জন্য সব অপেক্ষা করছে। আপনি ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন, যারা যারা এর আগে এমনভাবে মাথা কাটার শিকার হয়েছে, তাদের কারোরই কর্মফল ভালো ছিল না। অথচ প্রত্যেকেই অবস্থাপন্ন বাড়ির, অর্থাৎ তাদের বিরুদ্ধে আঙুল তোলার মতন কিংবা বলার মতন কেউ ছিল না। তাই তাদের মাথা নিয়ে গিয়ে তাদের আত্মাকে আটকে রেখেছে এক শক্তি, যে শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নেই। জমিদার মশাই রুষ্ট হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। তার আগে আমি বললাম, আমার মনে হয় আরও একটি পঞ্চমুণ্ডের কথা যখন সে বলে গেছে, তখন আরও একজনকে সে নিয়ে যাবে এবং তারপর সে এমনিতেই এখান থেকে চলে যাবে। গ্রামের কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না। কিন্তু কাকে নিয়ে যাবে সে কথা আমরা বুঝবো কি করে? একটা উপায় আছে। সে কিন্তু নিজে থেকে কাউকে হত্যা করছে না। মৃত্যুর পর সে শুধু মাথা নিয়ে যাচ্ছে। আসলে মাথাতেই তার বসবাস। শরীর থেকে মৃত্যুর পরে আত্মা বেরিয়ে গেলেও মৃতদেহের সৎকার সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত সেই আত্মা আশেপাশেই থাকে। মাথা যেখানে থাকে সেখানে সে আত্মার বাস। আমরা প্রথমে ভেবেছিলাম ওই জঙ্গলের মধ্যেই কোথাও সে থাকে, কিন্তু পরে বুঝেছি এই গোটা দুনিয়া, গোটা ধরিত্রীতেই তার অবাধ যাতায়াত। যে কালো কুকুরটির কথা আমরা এতদিন ধরে শুনেছি, সে আসলে তার বাহন। তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমরা কেন, আমাদের মতন 100 জন সাধু একত্র হলেও তাকে হারাতে পারবো না। সে স্বয়ং কাল ভৈরবের অংশ। আর কাল ভৈরবের কথা তো আপনি জানেন। এই কথা শুনে জমিদার মশাইয়ের 2 চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি বললেন, তার মানে নরহরি ভট্টাচার্য ঠিক কথাই বলেছিল। সে বলেছিল আমাদের এই আশেপাশের গ্রামের মধ্যে পাপ বেড়ে উঠেছে, আর তার প্রায়শ্চিত্তর জন্য এমন কেউ আসবে যে আমরা ধারণা করতে পারবো না। মনে পড়ল, নরহরি ভট্টাচার্য হলো সেই পুরোহিত যার কাছে অমর এসেছিল। জমিদারকে বললাম, আচ্ছা, এই নরহরি ভট্টাচার্যের সঙ্গে একবার দেখা করা যায় না? আমার মনে হয় তিনি আমাদের সমস্ত কথা খুলে বলতে পারেন। জমিদারের সঙ্গে আমি আর সেই সাধু মিলে পৌঁছালাম
পাশের গ্রামে নরহরি ভট্টাচার্যের বাড়িতে। সব বুঝতে পেরেছি, যেমন যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। ওই লোকটাকে আমি প্রথমে পাগল বলে মনে করেছিলাম, পরে সমস্ত কিছু গণনা করে বুঝতে পারলাম আসলে সে সত্যি কথাই বলে গেছে। আর তুমি বোধহয় সেই সাধক যার কথা সে বলেছিল। কি বলেছিল? সে বলে গিয়েছিল তুমি এলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার কথা মতো এখনো তো পঞ্চম নরমুণ্ড বাকি আছে। কিন্তু সেটা আমাদের গ্রামে হতে পারে। আমাদের গ্রামের বিদ্যাধর চক্রবর্তী, তার এখন শেষ অবস্থা। জীবিতকালে সে অন্যায় কাজ অনেক করেছে। নরহরি ভট্টাচার্য তার কাজের ফিরিস্তি দিল। আমরা বুঝতে পারলাম এই হলো সেই পঞ্চম নরমুণ্ড বিদ্যাধর চক্রবর্তী। ওনার বাড়িতে গেলাম, সত্যি তার শেষ অবস্থা। সেই রাতেই বিদ্যাধর চক্রবর্তী মারা গেল। তার মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছালেও মাঝপথ থেকে তার মাথাটাও নিয়ে গিয়েছিল কাল ভৈরবের অংশ থাকা সেই কাপালিকের সঙ্গে আসা সেই কালো কুকুরটি। তবে অদ্ভুত কোনো কারণে এরপরে কিন্তু সমস্ত কিছু আবার আগের মতো ঠিক হয়ে গেল। আমি আর সেই সাধু জমিদার বাড়িতে সেদিন আশ্রয় নিলাম। নরহরি ভট্টাচার্য নিজে সেখানে এসেছিল। সে বলল, পঞ্চমুণ্ডর আসন নয়, কোনো একাংশে যখন অনেক পাপী একসঙ্গে অবস্থান করে তখন তাদের 5 জনকে হিসেব করলে শাস্ত্রের কথায় তাকে বলে পঞ্চবাটি। সেই পঞ্চপাপীকে শাস্তি দেওয়ার জন্য কাল ভৈরবের রুদ্ররূপের একাংশ আমাদের এই গ্রামে এসে পড়েছিল। এমনি এমনি আসেনি বোধহয়, কেউ কাল ভৈরবের পুজো করেছিল কিনা সে কথা জানি না। তবে একবার যখন সে এখানে এসে ওদের নিয়ে গেছে তখন এই 3 গ্রাম আবার শুদ্ধ হয়েছে। এরপর গোটা 100 বছরে আমাদের এই গ্রামে আর কোনো অশুভ কিছু হবে না। খুশি হয়েছিলেন জমিদার মশাই। সকলের কাছে স্বীকার করেছিলেন যে তিনিও অন্যায় কাজ অনেক করেছেন, কিন্তু আজকের পর থেকে আর কিছু করবেন না। এরপর সেই সাধু আর আমি মলয়পুর ছেড়ে রওনা দিয়েছিলাম অন্যদিকে। সেই সাধুর সঙ্গে প্রায় মাস 2 আমি ছিলাম, তারপর তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাই। তারানাথ কথা শেষ করতেই আমি বললাম, কাল ভৈরবের সেই অংশ আপনাকে সেই অদ্ভুত দৃশ্য দেখে আসলে বোঝাতে চেয়েছিল সে কাল ভৈরব, তাই না? কিন্তু সত্যি কি এমন হয়? মানে পাপের অংশ বেড়ে গেলে এমনটা কি হয়? হতেও পারে, আবার নাও হতে পারে। সেই সাধু তো সবই বুঝতে পেরেছিল। আমি যদি সেখানে না যেতাম তাহলে পঞ্চমুণ্ড নিয়ে কাল ভৈরবের অংশ থাকা সেই কাপালিক সেখান থেকে চলে যেত, অথচ কেউ কিছু বুঝতেই পারত না। সকলে মনে করত অশুভ কিছু ঘটেছিল। এমন তো অনেকবারই ঘটে যাকে আমরা অশুভ ঘটনা বলে মনে করি, কিন্তু তার পেছনে হয়তো এমন কোনো কারণ থাকতেও পারে। কাল ভৈরব, আর সেই রূপ দেখে আপনি নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন। তারানাথ হাসল, তারপর বলল, যে সমস্ত রূপ আমরা দেখে থাকি তা আমাদের কল্পনা। অনেক এমন শুভ শক্তির রূপ এত ভয়ঙ্কর আর এত রুদ্র যে তা নিজের চোখে দেখা সম্ভব নয়। কাল ভৈরবের রুদ্ররূপ যে দেখেছে সে নিজে ছাড়া আর কেউ সেটা বর্ণনা করতে পারবে না। এই দেখেছ? আরে গল্পে গল্পে তো অনেক দেরি হয়ে গেল। না না না, আজ তোমরা বেরিয়ে পড়ো। বৃষ্টি একটু পরেই নামবে বলে মনে হচ্ছে। আবার অন্য একদিন কাল ভৈরবের অন্য একখান গল্প বলবো তোমাদের। আমরা বেরিয়ে পড়লাম। গল্পটা বেশ জমিয়ে শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই কেমন যেন শেষ হয়ে গেল। মনে মনে ভাবলাম, শেষের দিকে বোধহয় তারানাথ কিছু বলল না, আমাদের লুকিয়ে গেল।
হতে পারে তার পেছনে কোনো কারণ আছে। শুধু কিশোরীর মুখে শুনতে পেলাম, সাধু যখন সবকিছুই বুঝতে পেরেছিল, তাহলে তারানাথকে আগেই কালভৈরবের কথা বললো না কেন? সাধু কি চাইছিল? তারানাথ এমন কিছু দেখুক যা আগে থেকে নির্ধারণ করা আছে। কি জানি বাবা। কিশোরীর কথাটা আমারও মনে হলো, হয়তো সেই সাধুর মধ্যে এমন কিছু ছিল যা তারানাথ নিজেও বুঝতে পারেনি। হতেই পারে, তবে কালভৈরবের রুদ্র রূপ সে তো আর নেহাত কম কথা নয়। আমরা ট্রাম রাস্তার দিকে এগোলাম, আর বৃষ্টিটা তখনই ঝমঝম করে নামলো।